দুপুরের তপ্ত রোদ মাথায় নিয়ে এক ছুটে আসছে ইরান। চারপাশে কাঠফাটা গরম, কিংবা ক্লান্তির কোনো তোয়াক্কা নেই তার। উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ঝিলমিলের বাড়ি পৌঁছানো। মেয়েটা সে কি উন্মাদ দৌড়! দূর থেকে দেখলে মনে হয় না জানি এক তীর আকাশ ভেঙে পড়ার অঘটন ঘটে গেছে। তীব্রবেগে ছুটতে ছুটতে এক সময় চৌধুরী ভিলার প্রধান ফটকায় ধপাস করে ঠেলে ভেতরে ঢোকে। সেখানে এক সেকেন্ডের জন্য দম নিয়ে আবারও পদাতিকে গতি বাড়ায় সদর দরজার দিকে। কিন্তু বিপত্তি ঘটল ঠিক বারান্দার সিঁড়িটা পার হতে গিয়ে। প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছাতে হুট করে লোহার মতো শক্ত এক মানবদেহের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায় সে। ধাক্কার তীব্রতা এতটাই লাগামহীন ছিল যে বেসামাল ইরাম কয়েকটা কদম পিছিয়ে যায় এবং দাঁতে মারি কেটে নোনা রক্তের স্বাদ পায়। যন্ত্রণা কোঁকড়িয়ে উঠে দুই হাত নিজের মুঠো চেপে ধরে ইরান। চোখ জোড়া মেলাতেই তার দৃষ্টি সীমানা ভেসে ওঠে এক অচেনা যুবক। দুই হাতে কোমরে গুজে রীতিমতো অগ্নিদৃষ্টিতে সে তাকিয়ে আছে এই অনাহুত অতিথির দিকে। যুবকটি বেশ রাগান্বিত স্বরে ধমকে ওঠে, চোখ কি কপালে থাকে তোমার? এভাবে দিকবিক ব্যাধিক জ্ঞান হারিয়ে সে এক গায়ে উপর পড়েছে। তুমি কে? ইরা মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে নিথর স্তব্ধ, বাকরুদ্ধ, চোখের সামনে পুরুষালী অবয়ব, সুগঠিত চেহারা আর চোখে সেই ধারালো চাহনি দেখে এক নিমিষে সব ব্যথা ভুলে গেল রমণী। রূপের এমন এক পরম রাজকীয় ঝলকানি দেখে মুগ্ধতায় তার ভেতরে সমস্ত হিতাহিত জ্ঞান ও উড়ে যায় গিয়েছে। মেহরাজ নিজের প্রায় অবশ হয়ে দেখে ওর চোখের সামনে নিজের ডান হাতটা নড়তে থাকে। এই যে, হ্যালো, তোমাকে বলছি, কেন দুনিয়ায় আছো? কে তুমি? তুমি তো কোনো সারা শব্দ মেয়ে নাই। ইরাম তখনও পলকহীন চোখে এক ধ্যানে তাকিয়ে যুদমগন্ধের মতো যুবকের রূপসুদ গিলতে ব্যস্ত। মেয়েরস এবার নিজের বিরক্ত চরম পৌঁছে গেল। বিরক্তিতে উচ্চারণ করে বেশ চওড়া গলায় ধমক দিলে আসতো, এক এক তো ঝড়ের মতো এসে গায়ের উপর আছড়ে খেলে, আর তার উপর একটা ভদ্রতা সূচক সাহস্তা না বলে বোকার মতো দাঁড়িয়ে আছো। হুঁশ ফিরতে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলো, সরি ভাইয়া, আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করবে কিভাবে? এমন পাগলা ঘোড়ার মতো ছুটলে তো দেওয়ালের সাথে ধাক্কা খেলেও টের পাবে না। মেহেরাজ বেশ ঝাঁঝরারো গলায় শোনালো ইরান। অবশ্য ওনার সেই রুক্ষ মেজাজকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো ডাগর চোখে চরম মুগ্ধতা মিশে জিজ্ঞেস করে, সরি তো বললামই। তা আপনি কে বলুন তো? নিজের পরিচয় দেওয়ার আগে অন্যের তল্লাশি নেওয়াটা কেমন স্বভাব? আগে বলো তুমি কে? লোকটাকে রাখতে দেখে ইরানের ঠোঁটের কোণে একটা চওড়া হাসি রেখা ফুলে ওঠে। আমি ইরান, আই মিন তানজিম সুনেহা ইরাম। মেহেরাজ কপালে একরাশ বিরক্তির ভাঁজ ফেলে বলে, আমি তোমার নামে ব্যাকরণ জানতে চাইনি, পরিচয় জানতে চেয়েছি। এই ভর দুপুরে চৌধুরী বাড়িতে এমন তাজ্জব খাড়া করার কারণটা কি? কারণ থাকবে না কেন? এটা তো আমার জানের দোস্ত, আমার বান্ধবীর বাসা। কে তোমার বান্ধবী? ঝিলমিল। এবার তো আবার জোড়া শেষ, জেরা শেষ। এখন দয়া করে বলুন না ভাইয়া, আপনি কে? নিজের গায়ের শার্টটা একটু ঠিক করে নিয়ে অত্যন্ত গম্ভীর্যের সাথে ঘোষণা করল মেহেরাজ। ঝিলমিলের চাচা সম্পর্কে আমি ওর ভাই হই। সো ইউ কল মি চাচু, নয় ভাইয়া। মাথায় রেখো। কথাটা শেষ করে মেহেরাজ এক চুলও সময় নষ্ট না করে ওকে পাশ কাটিয়ে হন হন করে গাড়ির বাইরে চলে যায়। ইরান তাকে আটকানো বা নতুন কোনো প্রশ্ন করার যুগে পায় না। সে মুখ কালো করে নাক কুঁচকে ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, বললই হলো চাচ্চু। এত হ্যান্ডসাম ছেলেকে চাচ্চু ডাকতে আমার বয়েই গেছে। দূর দিগন্তে মেহেরজের মিলিয়ে যাওয়া প্রাণের চেয়েও দীর্ঘশ্বাস ফেলে ইরান অবচেতনায় পানি টেনে কপাল চাপলো। এমন খাট্টাস চোখ দিয়েছে আল্লাহ, তারাই ভাল লাগে। ধ্যাত, কি হয়েছে, কি বলবি এসব? নাজমা বেগম ইরামকে দেখতে পেয়ে শুধালো, কিছু না আন্টি। ঝিলু কই ঘুমাচ্ছে এখনো? দুপুরে 12টা বাজছে, এখনো ওঠেনি? না মহারানী তো সেই
ইরাম সিঁড়ি বেয়ে ওপরে ঝিলমিলের ঘরের দিকে রওনা দিল। দরজার লক ঘুরিয়ে ভেতরে ঢুকতে দেখলো পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। দিনের আলোয় বাইরে রাজত্ব করলেও ঘরের ভেতরে যেন মাঝরাত নেমে এসেছে। ইরাম মুখ বাঁকিয়ে অন্ধকার ঘরের ভেতরে পা বাড়ালো। সোজা গিয়ে জানালার ভারী পর্দাগুলো দু হাতে দুপাশে সরিয়ে দিল। জানালার পাল্লাগুলো মেলে দিতেই দুপুরের কড়া রোদ এসে সোজা আছড়ে পড়লো বিছানায় শুয়ে থাকা ঝিলমিলের মুখের উপর। মুখ কুঁচকে মাথার উপর থাকা কোল বালিশটা টেনে নিজের মুখে চেপে ধরলো সে। ইরাম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চওড়া গলায় ডাকলে, এই ঝিলু, ওঠ বলছি, বেলা ডুবিয়ে তো দুপুর করতে চলো, আর তোর এখনো ঘুম ভাঙছে না, ওঠ এবার। ঝিলমিল কোল বালিশের নিচে থেকে ঘুমানো জড়ায় বিরক্ত গলায় কোনো মতে আওড়ালো, ধুর, ডিস্টার্ব করিস না তো, ঘুমাতে দে। ওর তাড়াতাড়ি শোন, কি হয়েছে, তোর আর আমার আলাদা আলাদা কলেজে চান্স এসেছে। ইরাম ঝিলমিলের গায়ের ওপর থেকে কোল বালিশটা সরিয়ে দিয়ে বলল, আলাদা কলেজের নাম আসার কথা শুনে ঝিলমিল ঝড়ের গতিতে বিছানায় উঠে বসলো। চোখ দুটো বড় বড় করে শুধালো, কি সত্যি এক কলেজে আসেনি? ইরাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, মিথ্যে, তোর আর আমার একই কলেজে সিট পড়েছে, একদম আমরা যেটা চেয়েছিলাম ওটাতে, এজন্যই তোকে বলতে এসেছি। তুই তো আর এত এসব চেক করতে দেখবি না। ঝিলমিলের ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থেকে পরক্ষণই ইরামকে জড়িয়ে ধরে বলল, খুব ভালো হয়েছে। ইস, আমার স্বপ্নের কলেজ, তাও আবার তুই আর আমি একসাথে। আমি যে কত খুশি তোকে বোঝাতে পারবো না। ইরাম মৃদু এসে বলল, এখন গিয়ে আগে ফ্রেশ হয়ে আয়, খচ্চর কোথাকার। ঝিলমিল ওয়াশরুমে গেল। এরই মাঝে নাজমা বেগম এসে দুই বান্ধবীর জন্য দুপুরের খাবার রেখে গেল। একটু পর মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলে ঝিলমিল। ইরাম তাকে বের হতে দেখে বলল, তোর চাচ্চু যে এসেছে, আমার তো বলিনি। কি বল, কি করবি? উল্টো বলতে এসেছে, কি হয়েছে, এখন আমি নাচবো, এই কারণে বলি, খেতে খেতে জবাব দিল ঝিলমিল। কে জানে তোর চাচ্চু যে, কথাটুকু বলেই থেমে গেল ইরাম। ঝিলমিল চিবানো থামিয়ে জিজ্ঞেস করলো, আমার চাচ্চু কি কিছু না? কলেজের জীবন কিভাবে কাটাবি সেটা বল। কিভাবে আবার পড়বো? শুধু পড়ার উপর থাকবো? আগের মতো ফাঁকিবাজি আর করব না, এইচএসসিতে এ+ আনবো। ইরাম খাওয়া থামিয়ে ঝিলমিলকে বেশ খুঁটিয়ে দেখলো। ঝিলমিল কপাল কুঁচকে বলল, একদম এভাবে দেখবি না আমার দিকে, তুই জাস্ট দেখিস নিজেকে কেমন বদলে ফেললি। তুই শুধু নে, আমার আম্মু পর্যন্ত নিজের মেয়েকে চিনতে পারবে না। দুই বান্ধবী মিলে আরো কিছুক্ষণ গল্প করলো। বিকেল গড়ানোর আগে ইরাম বিদায় নিয়ে ঝিলমিলের লিভিং রুমের দিকে এলো। সেখানে পা রাখতে ফুপি আর দাদিমা চওড়া গলার তপ্ত কথা কাটাকাটি তার কানে এলো। আমার মতামত না নিয়ে হুট করে এভাবে একজনের ধরে এনে বিয়ে দেবে, আর আমি মুখ বুজে মেনে নেব? দিঘি তীব্র ক্ষোভ দিয়ে বলল। নূরজাহান চৌধুরী ধমকে উঠলেন, মুখ সামনে কথা বলো দিঘি, একজনকে ধরে এনে মানে কি? বারিশের মতো একটা ছেলেকে তুমি এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো? তোমাদের কাছে ওকে রাজপুত্র মনে হতে পারে, কিন্তু আমার ওকে ভালো লাগে না। ও চলাচালন, ওর অহংকারী ভাব দেখলে আমার অসহ্য লাগে। সারাক্ষণ মুখটা এমন করে রাখে যেন এই দুনিয়ায় কোনো কিছু তার মনোমতো হয়নি। আমি এমন তো স্বভাবের মানুষকে বিয়ে করতে পারবো না। ও আগে কেমন ছিল সেটা আমার খুব ভালো করে জানার আছে। হ্যাঁ, তুমি বিয়ে করবে কেন? তোমার তো এখন স্বাধীনতার চেয়েও হওয়ার শখ। ভার্সিটি ছেলেদের সঙ্গে আড্ডায় বসে সিগারেট খুঁজতে তো তোমার বেশি ভালো লাগে। নূরজাহান চৌধুরী কথাটা শেষ করতে না করতে দিঘি তীব্র দৃষ্টিতে দরজা দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। এই গোপন খবরটা এই যে মেয়ে দাদিমার কানে তুলেছে, তা নিয়ে দিঘির মনে কোনো সন্দেহ নেই। ফুপিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকতে দেখে ঝিলমিলের ভয়ে দুপাশে মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করলো যে সে কিছুই বলেনি। কিন্তু দিঘি সেদিকে পাত্তা না দিয়ে আবার বলল, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। না করলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজ থেকে তোমার সব খরচ চালানো আমি বন্ধ করে দেব। নূরজাহান চৌধুরী কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার মতো কঠোর মা যে আর কারো হয় না। আর বাবা বেঁচে থাকলে
কখনোই আমার সঙ্গে এমন জোর জবরদস্তি করতে না। পরিস্থিতি শান্ত করতে ঝিলমিল আমতা আমতা করে মাঝখান থেকে বলে উঠলো, এমন করছো কেন ফুপি? বাড়ির চাচ্চু খারাপ কোথায়? মানুষ হিসাবে তো বেশ ভালোই। ঝিলমিলের কথায় দিঘি যেন আরো কেটে উঠলো। সে ঝাড়ঝাড়ে গলায় বলে উঠলো, তোর এতই শখ যখন ভালো লাগে তুই গিয়ে বিয়ে। ঝিলমিল চট করে মাথা নিচু করে ওষ্ঠধর কামড়ে অত্যন্ত মৃদুস্বরে বিড়বিড় করলো, আমি কিভাবে? মানে উনি তো চাচ্চু হন। বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যা এখান থেকে। নূরজাহান চৌধুরী হাত তুলে দিঘিকে থামিয়ে দিয়ে বলল, তুমিও আর একটা কথাও বাড়াবে না। আমি এই বিষয়ে আর কোনো অজুহাত শুনতে ইচ্ছুক নয়। শহরে এক অভিজাত জিম শিয়ামের ভারী ওয়েট টেলার, ধাতব শব্দ আর ব্যাকগ্রাউন্ড বাজতে থাকা রং মিউজিকের তালে তালে ঘাম ঝরাচ্ছিল কয়েকজন যুবক। বারিশ মেহরাজ আর ওদের আরো কয়েকজন বন্ধু মিলে আজ উইকএন্ডেস জিম স্টেশন আর বেশ জমিয়ে তুলেছে। বারিশ একটা ভারী বারবেল হাতে নিয়ে অত্যন্ত মনোযোগের সাথে বাইসেপ কাল করেছিল। কপালে জমে থাকা ঘামের বেয়ে পড়েছে চিবুক বেয়ে। ওর শরীরে গঠনে যেন পরিণত যত্ন আর কঠোর পরিশ্রম ছাপ আছে, তা এই মুহূর্তে বেশ স্পষ্ট। তার ঠিক পাশেই মেহেরাজ ট্রেডমিলের রানিং শেষ করে গাড়ির গতি দিল। টাওয়ার দিয়ে মুখে ঘাম ছুটতে মুছতে মুছতে বারিশের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কিরে, আজকে জিমের রাত পার করার ইচ্ছা আছে? যে গতিতে ওয়েট বাড়াচ্ছি, লিগামেন্ট ছিঁড়বি নাকি? মেহেরাজের কথায় ব্রেন স্পেস শুয়ে থাকা ওদের আরেক বন্ধু নীল বুক ভরে শ্বাস নিয়ে ওয়েট স্টাডে তুলে রাখলো, তারপর উঠে বসে বলল, বাদ দে মেহরোজ, চৌধুরী বাড়ির হবু জামাইয়ের বলে কথা। বিয়ের আগে বডি তো একটু ফিট রাখতেই হবে। বারিশ নিজের কাজে মগ্ন বন্ধুদের হাসাহাসি আর কোসাকাছি যেন ওনার কান পর্যন্ত পৌঁছালো না। সে অত্যন্ত মনোযোগের সাথে লাস্ট সেটা শেষ করে দিয়েই নজর দিচ্ছে, ঠিক তখন ব্রেঞ্চের ওপর রাখা ওনার ফোনটা ভাইব্রেট করে উঠলো। একটা নতুন মেইল এসেছে। বারিশ 12টার সাবধানে স্টাইল করে রেখে উঠে বসলো। কপালে জমে থাকা ঘামটা হাতে উল্টো পিঠে দিয়ে মুছে ফোনটা হাতে নেয়। সেদিন একটা কলেজে প্রফেসর পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল। স্ক্রিনে আসা মেইলটা মূলত সেই কনফার্মের লেটার। ওর অ্যাপার্টমেন্টের ফাইনাল হয়েছে, সেটা শুধু কলেজ নয়, কলেজ ভার্সিটি দুটোই। মেইলটা দেখে বাড়ির শান্ত হয়ে উঠে দাঁড়ালো। টাওয়াল দিয়ে আর মুখে ঘাম মুছতে মুছতে সবার উদ্দেশ্যে বলো, আমি কলেজে জয়েন করছি। এতক্ষণ যে যার মতো আড্ডা দিচ্ছিলি আর হাসাহাসি করছিলি, বারিশের এই আকম্মিত ঘোষণা সবার হাসির রোল এক লহমায় থেমে গেল। প্রত্যেকে চরম বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। নীল হাতে পানি বোতলটা নামিয়ে রেখে চোখ কপালে তুলে বলল, কলেজে মানে? আর ইউ প্ল্যানিং টু গেট অ্যাডমিটেড ইনটু কলেজ গেইন অ্যাট দিস এজ? তুই আজ কলেজে ভর্তি হবি কেন? বাড়ির শার্টের হাতা দুটো কোহিনূর পর্যন্ত গুটিয়ে নিতে নিতে নির্লিপ্ত গলায়, স্টুডেন্ট হিসেবে নয়, শিক্ষক হিসাবে। মেহেরজ দ্রুত ট্রেডমিট থেকে নেমে বারিশের সামনে এসে দাঁড়ালো। ওর কপালে হাত দিয়ে জ্বর দেখার ভান করে বলল, সুস্থ আছিস তুই? তুই করবি শিক্ষকতা? মানে সিরিয়াসলি বারিশ? বারিশ ওর হাতটা কপাল থেকে সরিয়ে দিয়ে বিরক্ত গলায় বলল, এত নাটক করি করিস কেন? নাটক তুই করিস। তোদের এত বড় পারিবারিক ব্যবসা আছে, তার উপর তোর আবার আমার যৌথ অর্থায়ন কানাডা একটা আইটি স্টার্ট আপ কোম্পানি আর রিয়েল এস্টেট প্রজেক্ট চলেছে। এসব প্রজেক্ট ছেড়ে তুই কলেজে গিয়ে শিক্ষকতা করবি? আর শোন, এখন আবার বলিস না কানাডায় প্রজেক্ট দুটো আমাকে একই হ্যান্ডেল করতে হবে, কারণ আমার নিজেরও পারিবারিক ব্যবসা আছে। এখন থেকে সেটাও আমাকে ফুল টাইম করতে হবে। আমি কি তোকে একবারও বলেছি এসব ছেড়ে দেব? সব থাকবে আমি সাথে, আমি যেটা চাই ওটাও। মেহেরাজ কিছুক্ষণ ওর দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, তারপর অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো, মানে তুই সত্যি জব করবি? হ্যাঁ, বাচ্চাদের পড়াবো। বারিশ আর কোনো কথা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করলো না। কাঁধে ব্যাগপত্র ঝুলিয়ে জিম থেকে বের হয়ে এলো। পার্কিং লটে এসে 2 দিন আগে কেনা নিজের ডুকাটি প্যাকিনে প্যানিকেটে বাইকটা স্টার্ট দিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। বাসার সামনে এসে বাইক থামাতে জারিফ প্রায় দৌড়ে এসে সামনে চলে এলো।
ও বেশি উত্তেজিত গলায় বলল, তোমার অপেক্ষাতেই ছিলাম চাচু, বাইকটা একটু দাঁড়াও না, বন্ধুর সাথে রাইডে যাব। বলতে বলতে সে বারিশের মাথায় থেকে হেলমেটটা টেনে নিয়ে নিজের মাথায় পরে ফেললো। বারিশ এক মুহূর্তের জন্য ওর কাণ্ড দেখলো, তারপর কোনো কথা না বলে হেলমেটটা পুনরায় জারিফের মাথা থেকে খুলে নিজের হাতে এনে বলল, তোর না নিজস্ব একটা বাইক আছে? আরে ধুর, আমারটা তো সাধারণ একটা 150 সিসির বাইক, আর তোমার এটা তো আস্ত একটা দানব। বন্ধুদের সামনে একটু ভাব মানাবো, তোমরা তো দাও না প্লিজ চাচু। সরি, ইউ নো মাই রুলস, আই নেভার শেয়ার মাই পার্সোনাল স্টার। তাই বলে আমাকেও দিবা না? আমি তো তোমার ছেলের মতো, দাও না প্লিজ, জাস্ট একটা চক্কর দিয়েই চলে আসবো। সেসবটা ঠান্ডা গলায় বলল বারিশ, নিজের ছেলে হলেই দিতাম না, আর তুই তো ছেলের মতো। বেশি শখ থাকলে তোর বাপকে গিয়ে বল এমন একটা কিনে দিতে। এটা আমি নিজের টাকায় কিনেছি, কাউকে দেব না। সর। জারিফ প্রচন্ড বিরক্ত আর ক্ষোভ ভরা চোখে চাচাকে বাসার ভেতরে ঢুকে যাওয়া দেখলো। ওর বিড়বিড় করে গালিও দিল। এদিকে লিভিং এরিয়াতে পা রাখতে জারিফের ছোট্ট বোন জারিন চাচার পথ আটকে দাঁড়িয়ে গেল। গম্ভীর মুখে বলল, তুমি খুব খারাপ চাচু। বারিশ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, আমি কি করেছি? এত বছর পর তুমি বিদেশ থেকে চলে এসেছো, অথচ আমার জন্য কিছুই আনোনি। আবার বাইরে গেলেও আমার জন্য একটা চকলেট পর্যন্ত নিয়ে আসো না। 8 বছর। জারিফ খুব করুণ গলায় নিজের অভিমান উগরে দিল। বারিশ মেয়েটার ওইটুকু অভিমানী মুখের দিকে তাকিয়ে একটু নরম হলো। জারিনকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমি যখন কানাডা ছিলাম তখন তো তুই এতদিনেও আমার সঙ্গে এক ফোন কথা বললি না, একটা বার করলে বললেও। আর যাই হোক, তোর জন্য কিছু একটা নিয়ে আসতাম। রান্নাঘর থেকে শিউলি বেগম বের হতে হতে বলল, তাই বলে এমন খালি হাতে কেউ বিদেশ থেকে আসে পারিস? 7টা বছর পর তুমি বিদেশ ফিরলে, অথচ পরিবারের মানুষগুলোর জন্য একটা সুতো আনলে না। বাড়ির শিউলি বেগমের কথায় কোনো উত্তর দিল না। ও সত্যি একটা কানা করিও আনেনি। নিজের প্রয়োজনীয় কয়েকটা কাপড় এবং একটা ব্যাগে পুরো ঢং ঢং করে চলে এসেছে। বিদেশ থেকে ফিরতে হলে যে সবার জন্য উপহার কিনতে হয়, এটা সাধারণ জগতের নিয়মটাই ওর মাথাতে আসেনি। অবশ্য মেয়েরও চোখে শপিং মলে নিয়ে গিয়ে অনেক জোর করেছিল সবার জন্য কেনাকাটা করতে, কিন্তু বারিশ তখন মেহেরজের কথায় পাত্তা দেয়নি। ওর ভাবনার মাঝে জারিম মুখ ফুলিয়ে আবারও বলে উঠল, ঝিলমিল আপু চাচ্চুর বিদেশ থেকে ওদের সবার জন্য কত কি এনেছে। ঝিলমিল আপুকে অনেকগুলি সুন্দর সুন্দর পুতুল দিয়েছে, আর তুমি আমার জন্য একটা পুতুলও আনলে না। ঝিলমিল নামটা শুনতে বারিশের মুখে ভাব এক নিমিষে বদলে গেল। ও ভ্রু কুঁচকে জারিনের দিকে তাকে জিজ্ঞেস করলো, ঝিলমিলকে তুই আপু ডাকিস? জারিন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আপুই তো। বারিশের মনের ভেতর কৌতূহলটা আরেকটু চওড়া দিয়ে উঠলো। ওর গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ওর পুতুল ভালো লাগে বুঝি? হ্যাঁ, একটু আগেও তো আমাদের বাসায় এসেছিল। কেন চাচ্ছ, তুমি কিনে দেবে? জারিন বেশ আশাবাদী চোখে ওর দিকে তাকালো। বারিশ কিছু বলার আগে শিউলি বেগম বলেন, আর মানুষ পেলি না জারিন, যে তোকেই কিছু কিনে দেয় না, সে আবার ঝিলমিলকে পুতুল। বারিশ শিউলি বেগমের কথায় জবাব দিল না। ও জারিনের গলাটা হালকা টিপে দিয়ে বলল, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। এবার কি আমি রুমে যেতে পারি? জারিন কিছুক্ষণ বড় বড় চোখ করে নিজের অদ্ভুত চাচার দিকে তাকিয়ে থেকে অবশেষে মাথা নাড়ালো। কেমন মানুষ ভাই, একেবারে জন্য বললো না যে এরপর যখন বাইরে যাব তোমার জন্য পুতুল নিয়ে আসবো? বারিশ নিজের ঘরের দিকে যেতে যেতে বুয়াকে কফি অর্ডার দিল। রুমের ভেতরে পা রেখে গা থেকে শার্টটা আগলা করতে খেয়াল খোলা বেলকনির ওপাশ থেকে ভেসে এলো বাংলা গানের এক মৃদু সুর। বারিশের শটান কপাল জুড়ে সূক্ষ্ম এক কুঞ্চত রেখা জাগলো। খানিকটা কৌতূহল নিয়ে সে ধীরে পায়ে সেদিকে পা বাড়ালো। ডান হাতে তখন বুয়ার রেখে যাওয়া ধোয়া ওঠা কফির মগ। বেলকুনি রেলিং ঘষে দাঁড়াতেই ওপরতলার দিকে চোখ আটকে গেল যুবকের। সেখানে ছাদের কিনারায় নীল রঙের একটি টি শার্ট আর জিন্স কাপ পরা এক কিশোরী আপন মনে নাচতে ব্যস্ত। মাথার উপর মেঘ জমেছে, দু এক ফোঁটা শ্রাবণ বিন্দু ঝরে পড়েছে চত্বরে। ছাদের দরজার পাশে রাখা ছোট্ট স্নাইড বক্সের গান বাজছে, আর সেই তালে তালে তার মিলিয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি
করে চলেছে চৌধুরী বাড়ির নাতনি ঝিলমিল। মেয়েটি তখন বারিশের দিকে পিঠ ফেলিয়ে দাঁড়িয়ে থাকলেও তা চিনতে এক সেকেন্ডও ভুল হলো না। ছিপছিপেরে গাঢ় কাঁচা দুধে আলতা মেলানো ফর্সা গায়ের রং, আর পিঠ অবধি এলিয়ে থাকা চুল, সেটা সে অবাধ্য মেয়েটার ছায়া। আর কে ওর নাচের চেয়েও হাতে পায়ে ছটপটানি আর লাফঝাঁপি বেশি স্পষ্ট হয়ে উঠেছে। নাচতে কম, লাফাচ্ছে বেশি। জল জং তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল। বারিশ আনমনে নামতে উচ্চারণ করলো। ঘরটা সামান্য উঁচিয়ে ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে রইল। গানের তালে সাথে মিলিয়ে মেয়েটা সত্যি সত্যি যে কোনাকুনি কোনো দিকে চলে গেল একদম বারিশের চোখের আড়ালে। বারিশ কফির মগটা রেখে ঝটপট রুম থেকে বের হয়ে নিজেদের বাসার ছাদের দিকে গেল। ও নিজেও জানে না কেন সেখানে যাচ্ছে। ছাদের শেষ ধাপে পা রাখতেই পুরো অবয়ন কিশোরীর ধরা দিল তার চোখে। চঞ্চল অর্ণব চল ছলছলি মাঠে পথে সে ধায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ যায় শুকনো পাতার নুপুর পায়ে, না নাচিছে ঘূর্ণি বায়। মেয়েটা যখন আর নাচ না, ছন্দ থেমে গেছে, ফুল গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে সে ছাদের রেলিংয়ে ঘেঁষে দাঁড়ায়। তারপর ফুলগুলো হাত দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে নিজের ওপরই ছড়িয়ে দিল পাপড়ি বৃষ্টির মতো। ঝিলমিল দাঁড়িয়ে আছে ওদের ছাদের একদম অন্য প্রান্তে, আর বাড়ির শেহরাইন ভিলা এই অংশে তাদের ছাদের কোনো রেলিং নেই। সে নিজেও একদম সীমানার কাছাকাছি চলে এসেছে। এবার সে দেখলো মেয়েটা রেলিং এর উপর উঠে শূন্য পা ঝুলিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে। এক মুহূর্তে অসতর্কতার মাতৃত্ব দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারিশের বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। সে হাত বাড়িয়ে মেয়েটাকে বাধা দেওয়ার জন্য চিৎকার করে চাইল, কিন্তু যাওয়া ঘটা বারিশের সঙ্গে ঘটে গেল। ভেজা ছাদে শ্যাওলা পড়া পিছিল মেঝেতে পা পিষে মুহূর্তে নিয়ন্ত্রণ হারালো, শরীরটা ছিটকে চলে গেল শূন্যে। বারিশের গলা চিপে তখন শুধু একটা শব্দ বের হয়ে আসলো, হট দ্যাট ফাক। আ আ আ ধপাস করে বস্তা পড়ার মতো বিকট শব্দ হলো। বাড়ির নিচে কনফোর্টেশন কাজে জন্য রাখা ছিল এক মোটা বালিশ স্তূপ। বাড়ির সজোরে গিয়ে আছড়ে পড়লো সেটার ওপর, একদম গেড়ে গেল। ডান হাতা বালিশ ভেতরে অদ্ভুতভাবে মুচড়ে গেল। তীব্র একটা মোচড়ানি ব্যথা টের পেলেও হাঁটা নিশ্চিত মচকে বা ভেঙে গেছে, কিন্তু সেই ব্যথা বেশিক্ষণ অনুভব করার সুযোগ পেল না। অতঃপর থেকে আছাড় খাওয়ার চোট সরাসরি এত এসে লেগেছে ওর মাথায়। মাথার এক পাশে যে নড়াচড়া করে ফেটে রক্ত গড়িয়ে পড়ার উপক্রম হলো। চোখ মেলে তাকানোর চেষ্টা করলো বারিশ, তবে এক ঝটকায় জোনাকি পোকার ছাড়া কি মাথাটা শর্ট সার্কিট হয়ে চোখের সামনে জ্বলন্ত স্ক্রিনে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো পুরো পৃথিবী এক সেকেন্ডের মধ্যে ব্ল্যাক আউট হয়ে গেল। কোনো কিছু ভাবা বা বোঝার কোনো সুযোগই রইল না। মুহূর্তে সব ফাঁকা, একদম ডিরেক্ট অজ্ঞান। বারিশের সেই আকাশ কাঁপানো তীব্র চিৎকার, আর ঠিক তার পরনের নিচে দুই একটা পড়া বিকট শব্দ ধুলায় ঝিলমিলের কানে এসে দ্রুত পায়ে দৌড়ে ছাদে এক পাশে কিনারায় এসে দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই চোখ দুটো ছানা ভরা হয়ে গেল মেয়েটার। বড় বড় চোখ করেও দেখলো বারিশ টিভির ওপর চার হাত পা সরিয়ে একদম নিথর হয়ে পড়ে আছে ফায়জা বারিশ শেহরি। পরনে কালো সিল্কের গেঞ্জি আর ধূসর ট্রাউজারের ওপর বারিশ এমন আস্তরণ পরে আছে, পোশাকের আসল রংটায় ঢাকা পড়ে গেছে। ধুলোবালিতে মাখামাখি হয়ে একদম চেনা যাচ্ছে না। ওর দুই হাত নিজের মুখ চেপে ধরে পুরো বাড়ি মাথায় তুলে চেঁচিয়ে উঠলো, হে আল্লাহ, বারিশ চাচ্চু! হাই হাই, বারিশ চাচ্চু তো মরে গেল। ঝিলমিল পাগলের মতো সিঁড়ির দিকে দৌড়াতে লাগলো। ছাদ থেকে নিচে নামতে নামতে ও চিৎকার করে পুরো বাড়ি জানান দিতে লাগলো, কোথায় তোমরা সবাই? ফুপি তুমি কই? জলদি আসো, তোমার হবু বর শেষ। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প শুকনো পাতার নুপুর পায়ে চলবে।